বন্ধুরা, তারেক রহমানের কথা শুনলে আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খায়। খাম্বা দুর্নীতির সাথে তারেক রহমানের সম্পর্ক কি? কেনই বা তাকে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হলো? কিংবা কেনই বা তিনি আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করেছিল? এই সকল প্রশ্নের জট উন্মোচন করা হবে আমাদের আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে তারেক জিয়া নামেও পরিচিত। তারেক রহমান ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং একজন সফল রাজনীতিবিদ। তারেক রহমানের জন্ম 20 নভেম্বর 1967 সাল। তিনি সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র। তারেক রহমান 2018 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আরও অনেক উচ্চ পদে নিয়োজিত আছেন। তাকে ব্যাপকভাবে বিএনপির একজন শক্তিশালী নেতা হিসেবে দেখা হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে 2000 সালে তারেক রহমান রাজনীতিতে আসেন। কিছুদিনের মধ্যেই তিনি তার মেধার কারণে বিএনপিতে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে রয়ে গিয়েছিল। খাম্বা প্রকল্প দুর্নীতি, অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও তা অর্থের মাধ্যমে বিক্রি করে, এমন অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই খাম্বা দুর্নীতির রহস্যটা আসলে কি ছিল। বিএনপি সহ 4 দলীয় জোট সরকার 5 বছরের শাসনামলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য 60 কিলোমিটারেরও বেশি এলাকায় বৈদ্যুতিক লাইন স্থাপন করে। এই সরকারের আমলে 875 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যার মূল উদ্দেশ্যই ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে খুঁটি বা খাম্বা গেড়ে বৈদ্যুতিক সুবিধা পৌঁছে দেওয়া। ওই সময় বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে খুঁটি বা বৈদ্যুতিক পোল পৌঁছানো হয় এবং সেগুলোকে স্থাপন করা হয়। কিন্তু এত বড় একটা প্রকল্প হাতে নেওয়ার পর সেটা শেষ না হতেই বিএনপির 5 বছরের শাসনামলের সময় শেষ হয়ে যায় এবং 2007 সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন শুরু হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সরকারের আমলে যে সকল এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছিল সে সকল এলাকায় ইচ্ছা করেই বিদ্যুৎ পৌঁছানো হয়নি এরকম অভিযোগ করে ঢালাওভাবে চারিদিকে প্রচার করা হয়, যেটি ছিল আসলে রাজনৈতিক স্বার্থ হাসিলের সুবর্ণ একটা সুযোগ। এরপর জনাব তারেক রহমানের বিরুদ্ধে করা হয় অসংখ্য দুর্নীতির মামলা, যার ফলে 2008 সালে বিরোধী দল কর্তৃক নির্যাতিত হচ্ছেন এরকমটা দাবি করে লন্ডনে স্ব-আরোপিত নির্বাসনে চলে যান জনাব তারেক রহমান। বিএনপি সরকারের আমলে সকল দুর্নীতির সবচেয়ে বড় দুর্নীতি ছিল এই খাম্বা প্রকল্প দুর্নীতি। বিএনপি যখন ক্ষমতাচ্যুত হয় তখন থেকে বিরোধী দলীয় সরকার ক্ষমতায় এসে বারবার তাদের এই খাম্বা দুর্নীতি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে অভিযোগ করতে থাকে। আমরা যদি তখনকার পত্রপত্রিকা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে পুরো 5 বছরে তারা বৈদ্যুতিক সেবা প্রদানের জন্য 800 কোটি টাকার খাম্বা কিনেছিল। এই খাম্বাগুলো তারা বিভিন্ন কোম্পানি থেকে সরবরাহ করেছিল। এই 800 কোটি টাকার যে খাম্বা সরবরাহ করলো এর মধ্যে 512 কোটি টাকার খাম্বা সরবরাহ করেছিল আওয়ামী লীগ নেতা কাজী শাহেদ আহমেদের কোম্পানি থেকে এবং তারেক রহমানের বন্ধু মামুনের কোম্পানি থেকে এই খাম্বা সরবরাহ করা হয়েছিল মাত্র 102 কোটি টাকার। তাহলে এই ঘটনা থেকে দেখা যায় যে শাহেদ যেহেতু ছিল আওয়ামী লীগের একজন নেতা, তো সেইখানে তো আসলে তারেক রহমান কোনো দুর্নীতি করার সুযোগ পায়নি। যদি এমনটা ধরা হয় যে তিনি মামুনের কোম্পানি থেকে দুর্নীতি করেছেন তাহলেও এই দুর্নীতির পরিমাণ খুব বেশি না, মাত্র 102 কোটি টাকার দুর্নীতি, যা গত 16 বছর ধরে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলা হচ্ছে। কিন্তু 2008 সালের পরবর্তী চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে একদম পাল্লা দিয়ে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন দুর্নীতি করা হয়েছে এরকমটা প্রমাণ পাওয়া গেছে। তখনকার ওই 102 কোটি টাকা এই $5 বিলিয়ন কাছে আসলে কিছুই না। শেয়ারবিজ পত্রিকায় প্রকাশ করা কয়েক বছরের ক্যাপাসিটি চার্জ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই খাতে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তো বিষয়টিকে আমরা আরো ভালোভাবে বোঝার জন্য জেনে নেই যে আসলে ক্যাপাসিটি চার্জটা কি। ক্যাপাসিটি চার্জ হলো এমন একটি চার্জ যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করেও বিল পরিশোধ করতে হয়। শেয়ারবিজ পত্রিকার এই প্রতিবেদনে দেখানো হয় যে 2019 সাল থেকে 2024 সালের মধ্যে ক্যাপাসিটি চার্জের নামে 1,36,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। উল্লেখ্য যে 2024 সালে লুটপাট এতটাই বেড়ে যায় যে এই ক্যাপাসিটি চার্জ 2023 সালের তুলনায় 58% বৃদ্ধি পায়। এখন দেখি তারেক রহমান কি আসলেই দুর্নীতিবাজ ছিল কিনা। পৃথিবীতে যে যখন ক্ষমতায় এসেছে ছোটখাটো দুর্নীতির অভিযোগ তার উপর আরোপিত হয়েছে, এটা চিরসত্য। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় খাম্বা দুর্নীতি নিয়ে বুয়েটের ভিসি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির
রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও সেটি আজও জমা দেওয়া হয়নি। এই মামলা সম্পর্কে লেখা হয় মহিউদ্দিন আহমেদের বই ১/১১-তে। এই মামলাগুলো করা হয়েছিল সরাসরি মইনু আহমেদের নির্দেশে। তখনকার দুদক বা যারা তদন্ত করেছিল তারা তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছুই পায়নি। বইয়ের ২৭৪ পৃষ্ঠায় তৎকালীন এনবিআর এর দেওয়া বক্তব্য লেখা আছে। বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে তো মেজর কোনো কেস পাওয়া যায়নি, যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণ হয়, তারেকের নামে দেশের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেখানে কোনো কিছুই পাওয়া যায়নি। আসলে এই খাম্বা প্রকল্পে মূলত আওয়ামী লীগের নেতার কোম্পানি জড়িত থাকার কারণে আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বিরুদ্ধে কোনো স্বচ্ছ দুর্নীতি মামলা দায়ের করতে পারেনি। যদি প্রকৃতপক্ষেই তারেক রহমান এই খাম্বা দুর্নীতির সাথে জড়িত থাকতো অথবা এই খাম্বা বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ বিদেশে পাচার করত, তাহলে পরবর্তী সরকার কেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল না? বিষয়টা কিন্তু চিন্তার। বরং বিএনপি পরবর্তী সরকার জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলাটি ছিল সেই মামলাটিকে বারবার সামনে এনে তাদের নিজেদের দুর্নীতি ঢাকার চেষ্টা করেছে। ওই সময় তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন মামুনকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে গিয়াসউদ্দিন মামুনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার ফলে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং সম্প্রতি তারেক রহমানও একটি একটি করে সবগুলো মামলা থেকে মুক্তি পেতে শুরু করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।